এনজাইমের প্রথমেই জানা লাগবে এনজাইম কি জিনিস। এই জিনিসগুলো আমরা সেই 9-10-এ পড়ে আসছি খুব ভালো করে। এনজাইম কাকে বলে, কি কাজ করে, যে কোনো এনজাইম বা উৎসেচকের কাজ হলো যে কোনো বিক্রিয়াকে ভাঙা। আমরা তো অনেক বিক্রিয়া 9-10-এ পড়ে আসছি, যেরকম পড়ে আসছি যে মল্টোজ, এটা একটা যৌগ। মল্টোজকে যদি ভাঙা যায় তাহলে এই যে মল্টেজ নামের এনজাইম দিয়ে ভাঙা লাগে, আর মল্টোজকে ভাঙলে কি হয়, গ্লুকোজ পাওয়া যায়। এসব আমরা 9-10-এ পড়ে আসছিলাম। কি পড়ে আসছিলাম এসব আমরা তৃতীয় অধ্যায় পড়ার সময় পরিপাক অধ্যায় বিস্তারিত দেখবো, তাহলে ভিডিও দেওয়া আছে পরিপাকে, তোমরা দেখে নিতে পারো। তো এই জায়গায় মল্টোজ জিনিসটা হলো এনজাইম, মানে সরি মল্টেজ জিনিসটা হলো এনজাইম। তো মল্টেজটা মল্টোজকে ভেঙে ফেলে গ্লুকোজ বানায় দেয়। তাহলে এনজাইম গুলো হলো এমন কোনো পদার্থ যেগুলো কোনো একটা বিক্রিয়াকে প্রভাবিত করে একটা যৌগকে আরেকটা যৌগতে কনভার্ট করে, মল্টোজকে গ্লুকোজ বানায় দেয়। কিন্তু মল্টেজ এনজাইমের কি কোনো পরিবর্তন হয়েছে? মল্টেজ এনজাইমের কোনো পরিবর্তন নাই। মল্টেজ এনজাইম যেরকম ছিল, গ্লুকোজ সব মল্টোজ গ্লুকোজ হয়ে যাওয়ার পরেও সেরকমই থাকবে। তাহলে এনজাইমের বৈশিষ্ট্য হলো এইগুলো কোনো একটা বিক্রিয়াকে প্রভাবিত করতে পারে, কিন্তু বিক্রিয়া শেষে নিজেরা অপরিবর্তিত থাকে। ক্লিয়ার? আচ্ছা, তারপর এনজাইমের কিছু বৈশিষ্ট্য দেয়া আছে বইয়ে, দেখো দেয়া আছে না, মনে রাখা লাগবে। এনজাইম গুলো কয়েকটা জিনিস বলতেছি, এই জিনিসগুলো দাগায় রাখো। পিএইচ 6 থেকে 9 এর মধ্যে সবচেয়ে ক্রিয়াশীল, আর 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্রিয়াশীল। লিখছো? বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, সাম্যাবস্থার কোনো পরিবর্তন ঘটায় না। এইগুলো সব আমরা 9-10-এর কথাবার্তা পড়ে আসছি 9-10-এর কেমিস্ট্রি বইয়ে, এই জন্য আমি আর আলাদা করে পড়াচ্ছি না। তারপর একটা নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট বিক্রিয়াকে প্রভাবিত করে। এখন মল্টেজ এনজাইম সবসময় মল্টোজকেই ভেঙে গ্লুকোজ বানাবে, তাই না? মল্টেজ এনজাইম তো কখনো শর্করাকে ভেঙে মল্টোজ বানাবে না। তাহলে একটা নির্দিষ্ট এনজাইম একটা নির্দিষ্ট বিক্রিয়াকে প্রভাবিত করে। তো এইরকম এনজাইমের কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো একবার জাস্ট পড়তে পারো, এগুলো অত ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য, এইচএসসি পরীক্ষার জন্য। এরপরের টপিক কি আছে? এনজাইমের নামকরণ। এনজাইমের নামকরণ কয়েকটা ভাবে করা যায়। এনজাইমের নামকরণ কয়েকটা ভাবে করা যায়। এখানে দেখো, মল্টেজ নামটা কি থেকে হয়েছে? মল্টোজ থেকে হয়েছে। তো এই জায়গায় মল্টোজ হলো এমন একটা যৌগ যার উপরে এই এনজাইমটা কাজ করছে, তাই না? তো যে যৌগের উপরে এনজাইমটা কাজ করে, মল্টোজ যৌগের উপরে মল্টেজ এনজাইমটা কাজ করে। তো এই মল্টোজ যৌগটাকে বলা হয় সাবস্ট্রেট। মল্টোজ যৌগটাকে কি বলা হয় জোবায়ের? সাবস্ট্রেট। তো এনজাইম যে যৌগের উপরে কাজ করে তাকে বলা হয় সাবস্ট্রেট। তো এইখানে এনজাইমের নামটা কিভাবে হয়েছে? সাবস্ট্রেটের নামানুসারে হয়েছে। তাহলে এনজাইমের নামকরণের একটা পদ্ধতি হলো সাবস্ট্রেটের নামানুসারে নামকরণ করা যায়। যেমন মল্টোজকে যদি ভাঙে তাহলে মল্টেজ, যদি ল্যাকটোজকে কোনো এনজাইম ভাঙতো তাহলে ল্যাকটেজ হতো। সেলোবায়োজ আমরা পড়ে আসছিলাম কোষ রসায়নে, সেলোবায়োজকে ভাঙলে সেলোবায়েজ লাগতো এনজাইম, সেলুলোজকে ভাঙতে সেলুলেজ এনজাইম লাগতো। এইভাবে সাবস্ট্রেটের নাম অনুযায়ী এনজাইমের নামকরণ করা যায়। আবার কিছু এনজাইম আছে, এনজাইম গুলোর নাম হলো ধরো হাইড্রোলেজ এনজাইম। হাইড্রোলেজ নাম শুনে বোঝা যাচ্ছে যে এইটা কোনো কিছুর সাথে হাইড্রো বা পানি যুক্ত করে। তো এটা কি কোনো সাবস্ট্রেটের নাম? কোনো সাবস্ট্রেটের নাম না, বিক্রিয়ার নাম। তাহলে বিক্রিয়ার ধরন অনুসারে এনজাইমের নামকরণ করা যেতে পারে। অথবা আরেকটা দেখো কি লেখা আছে, সাবস্ট্রেট এবং বিক্রিয়া দুইটার মিলিত বৈশিষ্ট্য অনুযায়ী নামকরণ করা যায়। একটা হলো সাবস্ট্রেটের নাম অনুসারে, একটা বিক্রিয়ার ধরন অনুসারে, আর সাবস্ট্রেট বিক্রিয়ার মিলিত বৈশিষ্ট্য অনুসারে। তো জাস্ট এই তিনটা কথা মনে রাখতে পারো, এই আর কি। পরের পেজে যাও, আর এখানে কিছু নাই। আচ্ছা, এখন এনজাইমের প্রকারভেদে আসি, এইটা ইম্পর্টেন্ট, যদিও সিকিউ আসার মতো না, সিকিউ আসার জিনিস আছে পরে বলতেছি। তো এনজাইমের প্রকারভেদ পড়ার সময়ও আমরা আবার ওই আগের ওই একই জিনিসে আসি, ওই একই খাস কাটা গল্প। আমরা প্রোটিন পড়ার সময় দেখছি প্রোটিন কয় রকম হয়। প্রোটিন তিন রকম, তাই না? সরল প্রোটিন, মানে এখানে প্রোটিন ছাড়া আর কিছুই থাকে না। যুগ্ম প্রোটিন, তারপরে উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন। সরল প্রোটিনে প্রোটিন ছাড়া আর কিছুই থাকে না। আর যৌগিক প্রোটিনে প্রোটিনের সাথে একটা এক্সট্রা অংশ থাকে, যেমন ফসফোপ্রোটিন ফসফেট থাকে, সালফোপ্রোটিন সালফেট থাকে। আর উদ্ভূত প্রোটিন তো নতুন করে উৎপন্ন কোনো জিনিস। একই জিনিস আমরা যখন লিপিডে আসছিলাম তখন লিপিডেও পাইছি। লিপিডের ক্ষেত্রেও দেখছি তিন রকম, সরল লিপিড,
যৌগিক বা যুগ্ম লিপিড, উদ্ভূত বা উৎপাদিত লিপিড, সেম টু সেম। তাহলে এনজাইমের ক্লাসিফিকেশন কি হবে? একটা হইল সরল এনজাইম, আরেকটা যুগ্ম বা যৌগিক এনজাইম, আর আরেকটা হওয়ার কথা ছিল উদ্ভূত বা উৎপাদিত এনজাইম, কিন্তু এনজাইম তো আর উৎপাদন করা যায় না আলাদা করে, এনজাইমের কোনো উদ্ভূত বা উৎপাদিত নেই, এনজাইমে দুইটাই, একটা হলো সরল এনজাইম আর একটা যুগ্ম বা যৌগিক এনজাইম। সরল এনজাইম, যুগ্ম বা যৌগিক এনজাইম। এখন সরল মানে কি বোঝায় আর যুগ্ম বা যৌগিক মানে কি বোঝায়, এসব তো আমরা প্রোটিন লিপিড এইসব লেকচারে পড়ে আসছি। তো সরল এনজাইম মানে কি? তাহলে এর মধ্যে খালি এনজাইমই আছে, কিন্তু এনজাইম তো আর কোনো যৌগ না। শর্করা, লিপিড, প্রোটিন এইগুলো হলো যৌগ। তো এনজাইম গুলো হলো প্রোটিন জাতীয় যৌগ, এনজাইম গুলো নিজেরাই প্রোটিন জাতীয় যৌগ। ক্লিয়ার? তাহলে এই এনজাইম গুলো সব প্রোটিন জাতীয় যৌগ। সরল এনজাইম মানে কি হবে তাহলে? সরল এনজাইম মানে বোঝাবে যে এর মধ্যে শুধু প্রোটিন ছাড়া আর কিছু নাই। সরল এনজাইম মানে এর মধ্যে শুধু প্রোটিন ছাড়া আর কিছুই নাই। তাহলে যুগ্ম এনজাইম মানে কি? প্রোটিন ছাড়া আর কিছু আছে। এনজাইম গুলো শুধু লিখলে হবে না যে শুধু এনজাইম, এনজাইম মানেই প্রোটিন, সকল এনজাইম প্রোটিন জাতীয়। এনজাইমের আরেকটা বৈশিষ্ট্য দেখবা। তো যুগ্ম এনজাইম বা যৌগিক এনজাইমের ক্ষেত্রে মনে রাখা লাগবে প্রোটিনের সঙ্গে, প্রোটিন তো থাকেই, প্রোটিন অংশের সঙ্গে আরেকটা কি থাকবে তাহলে? নন প্রোটিন অংশ থাকবে। কোনো বস্তু তো থাকবেই, কিন্তু নন প্রোটিন। আমরা প্রোটিনের ক্লাসিফিকেশন পড়ার সময়ও দেখছিলাম যে প্রোটিন ও যুগ্ম প্রোটিন কখন হয়, যদি প্রোটিনের সাথে একটা নন প্রোটিন যুক্ত থাকে, তাই না? তাহলে সরল এনজাইমে শুধু প্রোটিনই থাকে আর কিছুই থাকে না, আর যুগ্ম প্রোটিনে বা যুগ্ম এনজাইমে প্রোটিন থাকে, তার সঙ্গে একটা নন প্রোটিন অংশ থাকে, ডাবল। যেহেতু প্রোটিনের সঙ্গে নন প্রোটিন অংশ যুক্ত আছে, সেই জন্য এটাকে যুগ্ম বা যৌগিক এনজাইম বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, তো এখন মনে রাখা লাগবে যে এই প্রোটিন আর নন প্রোটিন অংশ যখন যুক্ত হয়ে থাকে একসঙ্গে, এই এনজাইমটাকে, যে কোনো কিছুকে যুক্ত করা, ইংরেজিতে যুক্ত করাকে বলা হয় কনজুগেশন। কনজুগেশন। তো এইখানে প্রোটিন আর নন প্রোটিনকে যুক্ত করা হয়েছে বা কনজুগেট করা হয়েছে, তাই না? সেই জন্যে এদেরকে একসঙ্গে বলা হয় কনজুগেটেড প্রোটিন। একসঙ্গে বলা হয় কনজুগেটেড প্রোটিন। তাহলে যেটা যুগ্ম এনজাইম সেটাকেই বলা হয় কনজুগেটেড প্রোটিন, আর কিছুই না। যুগ্ম এনজাইমকেই কনজুগেটেড প্রোটিন বলা হয়। ক্লিয়ার? কনজুগেটেড প্রোটিনের মধ্যেই একটা থাকে প্রোটিন অংশ আর একটা নন প্রোটিন অংশ। এটুকু ক্লিয়ার? এখন এই প্রোটিন অংশটার একটা নাম আছে আর নন প্রোটিন অংশটার একটা নাম আছে। কনজুগেটেড প্রোটিন বা যৌগিক এনজাইম বা যৌগিক প্রোটিন, এর প্রোটিন অংশটাকে বলা হয় অ্যাপো এনজাইম। প্রোটিন অংশটাকে বলা হয় অ্যাপো এনজাইম। প্রোটিন অংশকে কি বলা হয়? অ্যাপো এনজাইম। আর প্রোটিন অংশের সাথে আরেকটা যে নন প্রোটিন অংশ থেকে গেল, এইটা তো এর সঙ্গে যুক্ত হয়েছে, তাই না? এক্সট্রা করে যখন কোনো কিছু যুক্ত করা হয়, ধরো কারো অ্যাক্সিডেন্ট হলে আমরা দেখছি যে অ্যাক্সিডেন্টে হাত পা সব আলাদা হয়ে গেছে, হাত পা নাই হয়ে গেছে, তখন একটা আলাদা প্লাস্টিকের হাত পা লাগানো হয়, দেখছো? প্লাস্টিকের যে হাতটা লাগানো হয় এটাকে বলা হয় প্রস্থেসিস। প্রস্থেসিস। তো প্রস্থেসিস মানেই হলো এক্সট্রা করে লাগানো কোনো অংশ। তো নরমালি প্রোটিন অংশটাই তো এনজাইম, তাই না? আমরা তো পড়ে আসছি যে এনজাইম গুলো হয় প্রোটিন জাতীয়, এর সঙ্গে নন প্রোটিন অংশটা এক্সট্রা অংশ না? যেহেতু এক্সট্রা অংশ, সেই জন্য এটাকে বলা হয় প্রস্থেসিস বা প্রস্থেটিক গ্রুপ। এটা এক্সট্রা হাত পা লাগানোর মতো লাগানো হয়েছে এর সাথে। ক্লিয়ার? তাহলে এই অংশটাকে বলা হয় প্রস্থেসিস, অথবা এই ক্ষেত্রে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপ। ক্লিয়ার? তাহলে যৌগিক এনজাইম বা কনজুগেটেড প্রোটিনকে ভাঙলে প্রোটিন অংশটাকে বলা হয় অ্যাপো এনজাইম আর নন প্রোটিন অংশটাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। এখন এই প্রস্থেটিক গ্রুপ হিসাবে আবার বিভিন্ন কিছু যুক্ত হতে পারে। প্রোটিনের এই অংশটা তো ফিক্সড, অ্যাপো এনজাইম হিসাবে তো সবসময় প্রোটিন থাকবে। তো প্রস্থেটিক গ্রুপ হিসাবে তো আলাদা আলাদা বিভিন্ন কিছু, নন প্রোটিন তো বিভিন্ন কিছু যুক্ত হতে পারে, তাই না? জৈব পদার্থ যুক্ত হতে পারে, কোনো ধাতু যুক্ত হতে পারে, বিভিন্ন কিছু, অজৈব পদার্থ যুক্ত হতে পারে, বিভিন্ন কিছু যুক্ত হতে পারে। বিভিন্ন কিছু যুক্ত হওয়ার ভিত্তিতে এদেরকে আবার বিভিন্নভাবে নামকরণ করা হয়। প্রস্থেটিক গ্রুপ হিসাবে
যদি কোনো ধাতুর আয়ন হয়, মানে প্রস্থেটিক গ্রুপ হিসাবে এনজাইমের সাথে ধরো কোনো ধাতুর আয়ন লাগছে, তখন এইটার নাম একটা দেয়া হয়, এইটাকে তখন বলা হয় কোফ্যাক্টর। কোফ্যাক্টর। আর প্রস্থেটিক গ্রুপটা যদি কোনো জৈব পদার্থ হয়, তখন এইটাকে বলা হয় কো এনজাইম। আচ্ছা, কো শব্দের অর্থ কি? হ্যাঁ, কো শব্দের অর্থই সাহায্যকারী না? যেমন অর্ডিনেটর, কোঅর্ডিনেটর এইরকম টাইপের। তো কো মানেই তো সাহায্যকারী। তো এই জিনিসগুলো তো এনজাইমের সাথে এক্সট্রা অংশ, ধাতুর আয়ন হোক আর জৈব পদার্থ হোক যাই হোক, এটা তো এক্সট্রা অংশ, সাহায্যকারী অংশ, তাই না? সেজন্য এগুলোকে কো ফ্যাক্টর বা কো এনজাইম বলা হয় প্রস্থেটিক গ্রুপটাকে। যদি ধাতুর আয়ন হয় তাহলে কো ফ্যাক্টর বলা হয়, যদি জৈব পদার্থ হয় তাহলে কো এনজাইম বলা হয়। ক্লিয়ার এটুকু? আচ্ছা, আর একটা জিনিস তাহলে আমরা মনে রাখতে পারি এইটুকুই মেইনলি। যদি কেউ মনে রাখতে চাও তাহলে এটা মনে রাখতে পারো যে আগেকার দিনে বিজ্ঞানীরা ধারণা করতো যে এনজাইমের সাথে মানে প্রোটিনের সাথে এই অংশটুকু তো এক্সট্রা, তাই না? আমরা তো আগেই বলে আসছি যে এই অংশটুকু তো এক্সট্রা, আমরা প্রোটিনের সঙ্গে নন প্রোটিন লাগছে। তো আগেকার দিনে বিজ্ঞানীরা ভাবতো এই নন প্রোটিন অংশটা প্রোটিনের সঙ্গে না লাগলে মনে হয় প্রোটিনটা কাজ করতে পারে না, মানে এনজাইমটা কাজ করতে পারে না। এনজাইমকে অ্যাক্টিভ করার জন্যই নন প্রোটিন অংশটা যুক্ত করাই লাগে এইরকম। অ্যাক্টিভ করার জন্য যেহেতু নন প্রোটিন অংশকে যুক্ত করতে হয়, তাই আগেকার বিজ্ঞানীরা নাম দিছিল, এই নন প্রোটিন অংশটার নাম দিছিল অ্যাক্টিভেটর। অ্যাক্টিভেটর মানে এরা ভাবতো যে এটা যুক্ত না হলে মনে হয় এনজাইম কাজ করতে পারে না। এই ক্লিয়ার এইটুকু? তাহলে আপাতত এখান থেকে এইটুকু মনে রাখলেই হবে, আর কিছু এখানে মনে রাখার মতো নাই। এখন সিকিউ এর টপিক এতক্ষণ আমরা যা যা পড়ছি এগুলো সিকিউ আসার চান্স খুব কম। সিকিউ আসার মতো জিনিস হইলো এনজাইমের কাজের কৌশল। এইটাই আজকের মেইন টপিক, আর মেইন টপিকের মধ্যে আজকের লাস্ট টপিক। এরপরে আর কিছু ছোটখাটো পড়া আছে, সেগুলো আমরা পড়বো। আগে এই জিনিসটা শুধু মনোযোগ দিয়ে বুঝি। এইটুকু তো ক্লিয়ার, তাই না? এখন তো আমাদের ছবি তুলে রাখা বা নোট করার দরকার নাই, ইউটিউবে গেলে স্ক্রিনশট নিয়ে নিলেই হবে তোমাদের। ইউটিউবে যারা আছে তারাও স্ক্রিনশট নিয়ে নিতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে, এখন এখন আমরা এনজাইমের কাজের কৌশল বর্ণনা করি। এনজাইমের কাজের অনেক রকম কৌশল আছে, মানে বিজ্ঞানীরা এনজাইম কিভাবে কাজ করে, কিভাবে মল্টোজকে ভেঙে গ্লুকোজ বানায় দেয়, বা কিভাবে কোন এনজাইম কোন বিক্রিয়া সংঘটিত করে, এই নিয়ে অনেক গবেষণা করছে। গবেষণা করে একটা মতবাদ দিছে, এইটা সবচেয়ে স্ট্যান্ডার্ড মতবাদ ধরা হয়। এই মতবাদকে বলা হয় তালাসাবি মতবাদ। কি মতবাদ? তালাসাবি মতবাদ। একদম সহজ, এটা তালাসাবির মতো। যেমন আমরা জানি এনজাইম যে যৌগের উপরে কাজ করে এটাকে বলা হয় সাবস্ট্রেট, তাই না? এনজাইম যে যৌগের উপরে কাজ করে সেটাকে বলা হয় সাবস্ট্রেট। তোমরা খাইতে পারো, সমস্যা নেই, সাবস্ট্রেট। তো এনজাইম তাহলে সাবস্ট্রেটের উপরে কাজ করে। কিভাবে কাজ করে সেটা একটু দেখি। ধরলাম এইটা হইলো একটা এনজাইম, নীল রং দিয়ে আমি বুঝাচ্ছি, এটা হলো একটা এনজাইম। ধরো আমি বোঝানোর সুবিধার্থে এর মতো করে আঁকলাম, হ্যাঁ, এইরকম। তো এর সঙ্গে একটা যৌগ আগে যুক্ত হবে, এনজাইমের সাথে একটা যৌগ, যে কোনো যৌগের উপর এটা কাজ করতে পারে। ধরো এই যৌগটা আছে এইরকম, এরকম আছে, হ্যাঁ, উপরেরটা এইরকম আর নিচেরটা হলো এইরকম। ক্লিয়ার? তো এনজাইম গিয়ে জাস্ট ঘটকের মতো এই দুইটাকে ধরে একসঙ্গে লাগাই দিবে। কিভাবে লাগাইতে পারবে আমরা তো বুঝতেই পারতেছি। ধরো এই হলো এনজাইমটা আছে, আঁটবে না, আমি একটু ছোট করে আঁকাই, আর একটু ছোট করে আঁকানো উচিত ছিল। আচ্ছা, তো এই অংশটা এইখানে ধরো লাগছে, আমি তো বুঝতে পারবো না কোনটা লাল নীল, তাই না? এরকম করে দিই। এই অংশটা এখানে আসছে, এটাকেও এ এনে যুক্ত করছে, আবার এই যে নিচের অংশটা এইটাকেও এখানে এনে এ যুক্ত করে দিছে। ক্লিয়ার? তো যখন খুলবে, খোলার পরে দেখা যাবে যে যৌগ দুইটা অন্যরকম দুইটা যৌগ হয়ে গেছে। মানে বিক্রিয়া টিক্রিয়া এর মধ্যে যা বিক্রিয়া হওয়ার এখন বিক্রিয়া টিক্রিয়া হচ্ছে। বিক্রিয়া টিক্রিয়া হওয়া শেষ করে আমরা তো পড়ে আসছি যে বিক্রিয়ার পরে তো এনজাইমটা আলাদা হয়ে যায়, ওর মতোই থাকে, বিক্রিয়া তো আর চেঞ্জ হয় না। কিন্তু সাবস্ট্রেট যেগুলো ছিল, মানে যে যৌগগুলো বিক্রিয়া করতেছে সেগুলো চেঞ্জ হয়ে যায়, যেমন মল্টোজটা গ্লুকোজ হয়ে যায়, দেখলাম আমরা, তাই না? তো এখানেও এই দুইটা জিনিস চেঞ্জ হয়ে যাবে।
মানে এনজাইম আবার ওদের বিক্রিয়া শেষ হলে এনজাইম আবার সরে আসবে, আগের মতো আলাদা হয়ে যাবে, ইতে আমরা এনজাইম বুঝাইছি। আর এই দুইটা যৌগের মধ্যে দেখা যাবে যে এইটুকু ধরো আলাদা হয়ে গেছে, এইটুকু আলাদা হয়ে গেছে, আর নিচের টুকু আবার এরকম এল আকৃতিতে আলাদা হয়ে গেছে। তাহলে আগে যে দুইটা যৌগ ছিল এইরকম, এখন কি সেরকম আছে? চেঞ্জ করে দিছে এনজাইম, তাই না? ভিতরে ঘটকের মতো এদেরকে একসঙ্গে ডেকে এনে কিছু রিয়াকশন করে এগুলোকে চেঞ্জ করে আলাদা করে দিছে। আবার এরকম নাও করতে পারতো, এদেরকে যুক্তও করে দিতে পারতো, দেখা যেত যে এই দুইটাকে যুক্ত করে এইরকম বানায় দিছে, তাহলে যুক্ত করে ফেলছে। বুঝতে পারছি? যদি দুইটা আমরা তো উপরে আসছি যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলিত হয়ে সুক্রোজ হয়, তাই না? আবার এরকমও হতে পারতো যে এইটা ধরো এক ছিল, মানে এইটা আমরা সুক্রোজ তো পরে আসছি কোষ রসায়নে শর্করা পড়ার সময়, তো এইটা ধরো ছিল সুক্রোজ, তো এনজাইমটা এইটাকে ভিতরে নিয়ে তারপরে যখন ছাড়লো তখন দেখা গেল এই দুইটা আলাদা আলাদা হয়ে গেছে, দুইটা মানে সুক্রোজকে ভেঙে গ্লুকোজ বানায় দিছে আর ফ্রুক্টোজ বানায় দিছে, এরকম হতে পারে। মানে যে প্রসেসই করুক, আগে এনজাইমটা গিয়ে ওই যে দুইটা যৌগ থাকে এগুলোকে সাবস্ট্রেট বলা হয়, যার সাথে এনজাইম কাজ করে, এই সাবস্ট্রেটকে আগে নিজের সঙ্গে যুক্ত করে নেয়, তারপরে ভিতরে যা চেঞ্জ করা লাগবে কইরে আলাদা করে দেয়। এইটুকুই হলো মেইন কৌশল, এটুকু বুঝতে পারছো? পরীক্ষায় যদি আসে আমরা এইভাবেই চিত্র আঁকায় দেওয়ার চেষ্টা করব, নিচে দরকার হলে লিখে দেবো যে এইটা কি এনজাইম, তাই না? আর এনজাইম যে যৌগের উপরে কাজ করে এটার নাম কি? বারবার তো বলতেছি সাবস্ট্রেট, সাবস্ট্রেট। আর এই জায়গায় কি হয়েছে? এনজাইম সাবস্ট্রেট মিলে একটা যৌগ গঠন করছে, তাই না? এটাকে বলা হয় এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। তারপর আবার দেখা গেছে যে এই কমপ্লেক্স থেকে এনজাইম আবার আগের মতো সরে গেছে, আলাদা হয়ে গেছে, এনজাইম আলাদা হয়ে গেছে, আর সাবস্ট্রেট যে ছিল সাবস্ট্রেট দুইটা আলাদা আলাদা হয়ে গেছে, হয়ে নতুন যৌগ হয়েছে, নতুন যৌগ। ক্লিয়ার? তাহলে পরীক্ষায় এইটুকুই দেখাবো যে এনজাইম আর সাবস্ট্রেট মিলিত হয়, মিলিত হয়ে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠন করে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থেকে আবার এনজাইম আর নতুন যৌগ আলাদা হয়ে যায়। হ্যাঁ, কি প্রশ্ন তোমার জাকারিয়া? জুবাইর, হ্যাঁ বলো। এভাবে চিত্র আঁকালেই হবে, বইয়ে নাই, তোমরা এটা এটা দেখে নিও ভিডিও দেখে। ঠিক আছে, তাহলে এইটুকু ক্লিয়ার। এখন দেখো ভিডিও ইউটিউবে পেয়ে যাবা। তো এনজাইম, এনজাইমটা এখানে কিসের মতো কাজ করে? তালার মতো কাজ করে, তাই না? এই যে ধরো এনজাইমটা হলো তালা, আর তালার মধ্যে এই যে চাবি দিয়ে দেওয়া হয়, চাবি দুইটা হলো সাবস্ট্রেট, চাবি ঢুকাই দেওয়া হয়েছে, তাহলে তালা চাবি হয়ে গেছে একসঙ্গে, পরে আবার চাবিটা বের করে নেওয়া হয়েছে, কিন্তু দেখা গেছে চাবিটা চেঞ্জ হয়ে গেছে, মানে বিক্রিয়া হয়ে চাবিকে চেঞ্জ করে দিচ্ছে। এই জন্য এটাকে তালা চাবি মতবাদ বলা হয়। ক্লিয়ার? এমিল ফিশার নামে একজন বিজ্ঞানী আছে, এমিল ফিশার নামটা একবার বলে রাখলাম, যদি তোমাদের মনে থাকে পরীক্ষায় অপশন দেখে মনেও করতে পারে, তাই না? মনে রাখতে পারো মাছ ধরে। এমিল ফিশার তালা চাবি মতবাদ দিছে। এখন এখানে কয়েকটা শব্দ আমরা মনে রাখবো। হ্যাঁ, জিআরএফ, গ্লুকোজ আর ফ্রুক্টোজ, আমরা যে পড়ে আসছি সুক্রোজকে ভাঙলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ হয়, ভাঙবে এরকম না, আরো বিভিন্ন রকম হইতে পারে, আমরা তো দেখলাম। যাই করুক মাঝখানে এনজাইম আর যৌগটা লাগবে, এইটা হলো এখানকার মেইন কথা। এখন মনে রাখবো এখানে কয়েকটা কথা আছে, যে এনজাইমটা তালা হিসাবে কাজ করে, সাবস্ট্রেটটা চাবি হিসাবে কাজ করে। এখন দেখা গেল যে ধরে নাও সাপোজ এনজাইমটার আকৃতির সাথে যৌগের আকৃতি মিলতেছে না, যৌগ তো এরকম হইলে ভালো কথা, ভালো, কিন্তু যৌগটা এরকম না, যৌগটা ধরো এই জায়গায় একটু বেশি এরকম, এনজাইমের মধ্যে এটা ফিট হচ্ছে না, তাহলে কি করা যাবে? তো সব এনজাইম তো চেঞ্জ হতে পারে না, এনজাইমেরা কিছু কিছু এনজাইম আছে যাদের আকৃতি চেঞ্জ হতে পারে। ক্লিয়ার? তো কিছু কিছু এনজাইম আছে যাদের আকৃতি চেঞ্জ হতে পারে, এই এনজাইম গুলোকে বলা হয় অ্যালোস্টেরিক এনজাইম। এই এনজাইম গুলোকে বলা হয় অ্যালোস্টেরিক এনজাইম, অ্যালোস্টেরিক এনজাইম। অ্যালোস্টেরিক এনজাইম তাহলে কি? যেগুলোর আকৃতি চেঞ্জ হতে পারে, মানে সাবস্ট্রেটকে বসানো যাচ্ছে না, ভালো কথা, আমি চেঞ্জ হয়ে যাচ্ছি, চেঞ্জ হয়ে দেখা যাবে যে এটা এইরকম হয়ে গেছে, তখন সাবস্ট্রেট এর মধ্যে এসে এখন ঢুকে যেতে পারবে, তাই না? তো এই যে নিজেকে পরিবর্তন করে তারপরে সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হইলো, এই ঘটনাটার একটা আবার নাম আছে। এইখানে জোর করে এটাকে ফিট করা হয়েছে না, জোর করে ফিট করা হয়েছে, সেই জন্য এটাকে বলা হয় ইনডিউসড ফিট। ইনডিউসড ফিট, আকৃতি পরিবর্তন করে সাবস্ট্রেটকে ধরে রাখা, এটাকে
ইনডিউসড ফিট বলে। বই এই শব্দগুলো লেখা আছে, একবার দেখো। এখন কোন কোন যৌগ আছে যারা এনজাইমের আকৃতি এরকম ভাবে চেঞ্জ করতে সাহায্য করে, মানে যেভাবে যে কোনো ভাবে সাবস্ট্রেটকে এর সঙ্গে লাগাইতে সাহায্য করে। তাহলে এরা এনজাইমের কাজের ক্ষমতা বাড়াবে না কমাবে? বাড়ায় দিবে। এনজাইমকে সাবস্ট্রেট যেরকম আছে সেই রকম করে চেঞ্জ হতে সাহায্য করে, তাহলে কাজের ক্ষমতা বাড়ায় দিবে। হ্যাঁ, এই অণুগুলোকে বলা হয় ইফেক্টর। ইফেক্টর নাম শুনে কি বোঝা যাচ্ছে, এরা কি করে? ইফেক্ট করে। এনজাইম গুলোকে ইফেক্ট করে এদের ইফেক্ট বাড়ায় দেয়। তাহলে ইফেক্টরের কাজ হলো এনজাইমের কার্যক্ষমতা বাড়ায় দেয়া। আর কোন কোন যৌগ আবার আছে এর উল্টা, শয়তান, এ তো চেঞ্জ করে দিয়েছিল, চেঞ্জ করে হলেও এটাকে লাগানোর ব্যবস্থা করছিল, তাই না? আর কোন কোন যৌগ উল্টা কাজ করে, মানে এখানে তো এসে লাগবে, লাগার আগে এই ধরো এইখানে এরকম একটা যৌগ আছে এই মাপেরই, সে যায় এখানে বসে পড়ে, এরকম বসে পড়ে। তাহলে সে যায় যদি বসে পড়ে, তাহলে কি আর সাবস্ট্রেট সেখানে লাগতে পারবে? পারবে না তো। তাহলে এই এই যৌগটা কি এনজাইমের ক্ষমতা বাড়ায় দিবে না কমায় দিবে? কমায় দিবে। এই যৌগটাকে বলা হয় ইনহিবিটর। এই ইনহিবিট মানে বাধা দেয়া, ইনহিবিটর। তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস, এই কয়টাই মনে রাখা লাগবে, আর কিছু না। কয়েকটা জিনিস মনে রাখছি যে সব সময় যে সাবস্ট্রেট এনজাইমের সাথে যুক্ত হইতেই পারবে তো কোনো গ্যারান্টি নাই। তাহলে কিছু কিছু এনজাইম আছে তারা নিজেদের আকৃতি চেঞ্জ করে ফেলেও সাবস্ট্রেটকে লাগায় নিতে পারবে। এই এনজাইম গুলোকে বলা হয় অ্যালোস্টেটিক এনজাইম। আর এইভাবে কোন একটা যৌগকে জোর করে লাগানোর প্রক্রিয়াকে বলা হয় ইনডিউসড ফিট। আর কোন কোন অণু আছে যারা এইসব অ্যালোস্টেটিক এনজাইমকে নিয়ন্ত্রণ করে, এরা যে পরিবর্তন হয়ে লাগায় নিবে, এটা নিয়ন্ত্রণ করে এনজাইমের ক্ষমতা বাড়ায় দেয়, এই জন্য এটাকে বলা হয় ইফেক্টর। আর কোন কোন যৌগ আবার আছে যারা নিজেই যায় এখানে বসে পড়ে, এই অণুগুলোকে বলা হয় ইনহিবিটর। কোথায় বসে পড়ে? এনজাইমের কোথায়? যেখানে সাবস্ট্রেট যুক্ত হবে, কোলের মধ্যে। এই কোলটাকে বইয়ের ভাষায় বলা হয় অ্যাক্টিভ সাইট, মানে এই জায়গাটা অ্যাক্টিভ, এখানে যে সাবস্ট্রেট যুক্ত হবে অ্যাক্টিভ সাইটে বসে পড়ে, এই জন্য আর সাবস্ট্রেটটা যে বেলার যুক্ত হতে পারবে না, বিক্রিয়াও হবে না। এই জন্য এগুলোকে বলা হয় ইনহিবিটর। এইটা হলো এখানকার মেইন কথা। আর পরীক্ষায় যদি আসে এনজাইম থেকে প্রশ্ন আসে তাহলে ধরে নাও এটাই আসবে। কিন্তু পরে যেগুলো আমরা বললাম এগুলো এমসিকিউ, কিন্তু আগে যে তালাচাবি মতবাদ জিনিসটা কি করছে এইটা আসবে, আর পরীক্ষায় এইটুকু লেখা লাগবে। ওকে, এরপর দেখো তো কি আছে। এরপর এনজাইমের কিছু শ্রেণী বিভাগ আছে, তাই না? আমরা তো পড়ে আসছি শ্রেণী বিভাগ কয় রকম? 2 রকম। 3 রকম তো নাই এখানে, উদ্ভূত নাই, সরল আর যৌগিক। সরল এনজাইম মানে এখানে শুধু প্রোটিনই থাকে আর কিছুই না। দেখো লেখা আছে যে এনজাইমের সম্পূর্ণ অংশই শুধু প্রোটিন, আর কিছু নাই, তাই না? আর যৌগিক এনজাইম মানে যেটা প্রোটিনের পাশাপাশি আরো একটা নন প্রোটিন অংশ মিলে যুক্ত হয়, এটাকে যৌগিক এনজাইম বলা হয়, বা কনজুগেটেড এনজাইম বা কনজুগেটেড প্রোটিন বলা হয়। এর আবার প্রোটিন অংশটাকে অ্যাপো এনজাইম আর অপ্রোটিন অংশটাকে প্রস্থেটিক গ্রুপ বলা হয়, তাই না? বুঝতে পারছো জাকারিয়া? ওকে, তো এইটা হলো মেইন ক্লাসিফিকেশন। তো কোন কোন বিজ্ঞানী আবার কি ধরনের বিক্রিয়াকে প্রভাবিত করে এর উপর ভিত্তি করে কিছু নাম দিছে। যেমন যদি কোনো এনজাইম অক্সিডেশন রিডাকশন মানে জারণ বিজারণ করে, তাহলে সেটাকে অক্সিডো রিডাকটেজ এনজাইম বলছে। আবার কোনো এনজাইম যদি হাইড্রোলাইসিস মানে পানি যুক্ত করে, তাহলে এদেরকে হাইড্রোলেজ এনজাইম বলছে। কোন বিক্রিয়া কোনো যদি মূলককে ট্রান্সফার করে, তাহলে এই এনজাইমকে ট্রান্সফারেজ এনজাইম বলছে। এরকম বিভিন্ন ভাবে 6টা ক্লাসিফিকেশন করা হয়েছে। দেখো কি কি লেখা আছে: অক্সিডো রিডাকটেজ, ট্রান্সফারেজ, হাইড্রোলেজ, আইসোমারেজ, আর হ্যাঁ পরের গুলো না, শুধু প্রথম কয়েকটা লাগবে। হ্যাঁ, প্রথম 6টা আইইউবি ক্লাসিফিকেশন, এইটা ইম্পর্টেন্ট। এই কয়েকটা শুধু নাম মনে রাখা লাগবে, এমসিকিউ এর জন্য মনে রাখতে পারো। 6টা আছে, তাই না? এইচতে হাইড্রোলেজ মানে হাইড্রোলাইসিস করে, লিখেই দেই। ইস্টে হাইড্রোলেজ। তো হাইড্রো শব্দের অর্থ কি? হাইড্রো শব্দের অর্থ পানি, তাহলে বুঝাই যাচ্ছে যে হাইড্রোলেজ কোন যৌগের সাথে পানি যুক্ত করে। তারপরে আইতে আইসোমারেজ, আইসোমার মানে জানো তোমরা, এটা তো জানার কথা, কেমিস্ট্রিতে পড়ে আসছো না, 9, 10-এও তো পড়ে আসছো। আইসোমার মানে হলো সমাণু। তো একটা সমাণু যেমন গ্লুকোজ আর সুক্রোজ সমাণু না, আমরা পড়ে আসছি।
দুইটাই হেক্সোস শর্করা 6 কার্বন বিশিষ্ট, কিন্তু একটা পার্থক্য কি? গ্লুকোজ ফ্রুক্টোজ একটা অ্যালডিহাইড জাতীয়, একটা কিটোন জাতীয়, সমাণু দুইটা। তো এইরকম গ্লুকোজকে ফ্রুক্টোজ বানায় বা ফ্রুক্টোজকে গ্লুকোজ বানায়, এইরকম একটা সমাণুকে আরেকটা সমাণু বানালে সেটাকে বলা হয় আইসোমারেজ। তারপর এল তে লাইগেজ, এইটা আমরা প্রথম অধ্যায়ে পড়ে আসছি তাই না? বলছি লাইগেজ, সেজন্য এর নাম জোড়া লাগানো, এর কাজ ডিএনএ এর খণ্ডগুলোকে জোড়া লাগায় দেয়, লাগায়, তাই লাইগেজ। তারপর একটার নাম লাইগেজ, কোনটা কি কাজ করে এইগুলো এত ইম্পর্টেন্ট না, খালি নামগুলো জানা থাকলেই মোটামুটি চলে এখান থেকে, কারণ এত তো মনে রাখা মুশকিল। অক্সিডো রিডাকটেজ, অক্সিডো রিডাকটেজের কাজ কি? তাই অক্সিডো শব্দটা আসছে অক্সিডেশন থেকে, অক্সিডেশন মানে জারণ, আর রিডাকটেজ শব্দটা আসছে রিডাকশন থেকে, রিডাকশন মানে বিজারণ, মানে অক্সিডো রিডাকটেজ এনজাইম গুলো জারণ বিজারণ বিক্রিয়া করে, যত জারণ বিজারণ বিক্রিয়া করার মতো এনজাইম আছে সবগুলোকে অক্সিডো রিডাকটেজ এর মধ্যে ফেলা হয়। এই তারপর টি মানে ট্রান্সফারেন্স, বুঝাই যাচ্ছে যে এটা কোনো মূলকে ট্রান্সফার করে। এই খালি ভিতর থেকে একবার রিডিং করার কথা পড়ো, আর নামগুলো মেইনলি এই 6টা খালি নাম মনে রাখো হলো। ওকে, তাহলে এই কয়েকটা হলো এনজাইমের ক্লাসিফিকেশন ছিল। এখন আজকের লাস্ট টপিক, এখানে বলেই দিবে, যদি বলে যে কি ধরনের বিক্রিয়া অনুসারে এই ক্লাসিফিকেশনটা হয়েছে, মানে বিক্রিয়ার ধরন অনুযায়ী এনজাইম কয় প্রকার, তাহলে লেখা লাগবে 6 প্রকার। আর যদি বলে গঠন অনুযায়ী এনজাইম কয় প্রকার, তাহলে 2 প্রকার, সরল আর যুগ্ম বা যৌগিক। এই আর যদি ওখানে আসে, হ্যাঁ ওগুলো লেখার দরকার নাই, আইইউবি অনুসারে এই 6 প্রকার, 6 প্রকারই লিখবে। আইইউবি, যাও তোমাদের একটা বাড়ির কাজ হলো আইইউবি কি এইটা লেখা। হ্যাঁ, ইউটিউবে যারা দেখবে তাদেরও বাড়ির কাজ হলো আইইউবি কি, আইইউবি এর পূর্ণরূপ এটা সার্চ করে আমাকে দেখাবা। হ্যাঁ, তোমরা দরকার হলে ইউটিউবে যে কমেন্ট করো যারা ক্লাস করতেছো। আইইউবি হলো একটা সংস্থার নাম। আইতে বুঝাই যাচ্ছে, আইতে ইন্টারন্যাশনাল হওয়ার কথা তাই না? আইইউবি মানে কি এইটা আমাকে পরের দিন জানাবা ভাই, অথবা কমেন্টে জানাবা। না এত সহজ হলে তো আমি বলে দিতাম তাই না? তোমরা একটু দেখো ঘাটো কেমন লাগে। আচ্ছা, এখন আজকের লাস্ট টপিক, এনজাইমের কিছু প্রভাবক আছে, মানে কোন কোন পদার্থ বা কোন কোন যৌগ এনজাইমের কাজ করার ক্ষমতা বাড়ায় দেয়, আর কোন কোন পদার্থ এনজাইমের কাজ করার ক্ষমতা কমায় দেয়, কোন কোনটা বাড়ায় দেয়, কোন কোনটা কমায় দেয়। তো কি কি যৌগ এনজাইমের কাজ করার ক্ষমতা বাড়ায় দেয় আর কি কি যৌগ কমায় দেয়, এটা একটু মনে রাখা লাগবে। এটা তো কাজ মুছে দিই। দেখো প্রথমে দেয়া আছে এনজাইমের তাপমাত্রা, আমরা তো অলরেডি পড়েই আসছি এইসব তাই না? আমরা মনে রাখবো যে এনজাইম হইলো একজন সাধারণ মানুষের মতো, এনজাইম সাধারণ মানুষের মতো। হ্যাঁ, অসাধারণ মানুষ না, অসাধারণ মানুষ দেখা যেতে পারে যে বরফের মধ্যে যাও খালি গায়ে শুয়ে আছে, কিছুই হচ্ছে না তাই না? কিন্তু সাধারণ মানুষ যদি হয়, সাধারণ মানুষ বরফের মধ্যে যে থাকতে পারে বা মরুভূমিতে থাকতে পারে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাও থাকতে পারে না। সাধারণ মানুষের জন্য মোটামুটি বাংলাদেশে যদি চিন্তা করি, বাংলাদেশে টেম্পারেচার কত থাকে? 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে তাই না? তারপর সাধারণ মানুষ কে যদি সাবানের দ্রবণের মধ্যে ডুবাই রাখা যায় তাহলে তো মরে যাবে হাড়ের চোটে তাই না? অ্যাসিড পড়লেও সাধারণ মানুষের ক্ষতি হয়। নর্মাল পিএইচ মানে 7 বা 7-এর আশেপাশে এরকম যদি হয়, পিএইচ 6 থেকে 9 এর মধ্যে যদি হয়, তাহলে সবচেয়ে ভালো কাজ করতে পারে সাধারণ মানুষ তাই না? তাহলে এনজাইমও 6 থেকে 9 এর মধ্যে সবচেয়ে ভালো কাজ করতে পারে। সাধারণ মানুষের দেহে মেইনলি কি থাকে, কি দিয়ে দেহ গঠন হয়? দেহের গঠন কোন উপাদানের কাজ? প্রোটিনের কাজ। আমরা পড়ে আসি নাই, শর্করার কাজ হলো শক্তি তৈরি করা, আর প্রোটিনের কাজ দেহ গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন। তাহলে মানুষের দেহের বেশিরভাগই তো প্রোটিন। তো এনজাইমের ক্ষেত্রেও মনে রাখা লাগবে এনজাইম গুলো হলো প্রোটিন জাতীয়। তো আমরা সবকিছু মনে রাখবো এনজাইম গুলো সাধারণ মানুষের শুরু রাখি। তাহলে এনজাইমের প্রভাবকের মধ্যে লেখা লাগবে যে পিএইচ 6 থেকে 9 যদি হয়, তাহলে এনজাইম সবচেয়ে ভালোভাবে কাজ করতে পারে। কিন্তু যদি 6-এর চেয়ে কমে যায়, 1-2 হয়ে গেছে, অথবা 9-এর চেয়ে বেশি হয়ে যায়, 10, 11, 12, 13 হয়ে গেছে, তাহলে এনজাইম ঠিক মতো কাজ করতে পারে না। কিভাবে কাজ করে সেসব আমরা দেখছি তাই না? তো যদি 35 থেকে 40 তাপমাত্রা হয় তাহলে কাজ করবে, আর এর চেয়ে একদম 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেলে বা অনেক বেশি হয়ে গেলে, অনেক বেশি তাপ দিলে তো প্রোটিন ভেঙে যায় সব তাই না? তখন দেখা যাবে এনজাইম ভেঙেই গেছে, কাজ করা দূরের কথা। আচ্ছা, কোন এনজাইম আবার কত পিএইচ এ কাজ করে এইটা বইয়ে দেয়া আছে। হ্যাঁ, আমরা
মনে রাখতে পারি কয়েকটা এনজাইম, 5টা এনজাইম দেয়া আছে, দেখবে একটা চার্ট করে দেয়া আছে। প্রথম এনজাইমের নাম হলো পেপসিন। পেপসিন। তারপর আইতে ইনভার্টেজ, তারপরেরটার নাম সেলুবায়েজ, তারপরেরটার নাম ইউতে ইউরিয়েজ, তারপর টিতে ট্রিপসিন। এই কয়েকটা এনজাইমের উদাহরণস্বরূপ দেয়া আছে যে কোনটা কোন টেম্পারেচার কোন পিএইচে ভালো কাজ করে। যেহেতু একবার উদাহরণস্বরূপ দিয়েই ফেলছে আবুল স্যার, সেই জন্য তোমাদের তো পরীক্ষায় আসা এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে, তাই না? যদি না দিত তাহলে তোমাদের পড়া লাগতো না কষ্ট করে, কিছু তো করার নাই। তো মনে রাখবো এই পিকআপ সিরিয়ালি আছে, প্রথমটা 2, তারপরেরটা 4.5, তারপরেরটা 6 না 5, তারপরেরটা 7, তারপরেরটা 8। এই সিরিয়ালি কোনটা কোন পিএইচে ভালো কাজ করে এটা লেখা আছে, বুঝতে পারছি? আচ্ছা, এমনি তো আমরা জানি পেপসিন কোথায় থাকে, আমরা পড়ে আসছি না 9, 10 যে পেপসিন এনজাইম পাকস্থলীতে থাকে। পাকস্থলীতে কি অম্লীয় থাকে না ক্ষারীয় থাকে? অম্লীয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, হাইড্রোজেন 2 পিএইচ মানে তো অম্লীয় জায়গা, তাই না? তারপর ক্ষুদ্রাংশে ট্রিপসিন থাকে, তাহলে ট্রিপসিন তো ক্ষারীয় জায়গায় থাকে, 8 থাকে। এমনি চিন্তা করলেই বোঝা যায়, তাই না? আর না হলে এইভাবে মনে রাখবো। আচ্ছা, যাই হোক, এখন এরপরে দেখো কয়েকটা জিনিস লেখা আছে। এনজাইমের ঘনত্ব যদি বেশি হয় তাহলে কি বিক্রিয়ার হার বেশি হবে? হ্যাঁ, তাহলে বিক্রিয়ার হার বেশি হবে। আবার এনজাইম যার উপরে কাজ করে, জিনিসটা তো এইটা বোঝো, জিনিসটার নাম হলো সাবস্ট্রেট, তাই না? সাবস্ট্রেট থেকে যে জিনিসটা তৈরি হবে মানে উৎপাদ, এইটাকে ইংরেজিতে প্রোডাক্ট বলা হয় না? প্রোডাক্ট বলা হয়। আর মাঝখানে এই কাজটা করবে হলো এনজাইম। এইটুকুই তো সিস্টেম, তাই না? তাহলে আমরা দেখছি যে এনজাইম সাবস্ট্রেটের উপরে কাজ করে আর প্রোডাক্ট তৈরি করে। তো সাবস্ট্রেটের ঘনত্ব যদি বাড়ায় দেওয়া যায়, মানে সাবস্ট্রেট অনেক সাবস্ট্রেট তৈরি হলো, অনেক 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 বেশি সাবস্ট্রেট, তাহলে কি বিক্রিয়া বেশি বেশি হবে না কম হবে? অনেক সাবস্ট্রেট হলে অনেক অনেক তাড়াতাড়ি এনজাইম অনেক সাবস্ট্রেট পাচ্ছে, অনেক সাবস্ট্রেটকে অনেক প্রোডাক্টে রূপান্তরিত করবে, তাই না? তখন বিক্রিয়া বেশি বেশি হবে। কিন্তু দেখা গেল যে না, সাবস্ট্রেটের পরিমাণ কম, প্রোডাক্টের পরিমাণই বেশি, প্রোডাক্ট অনেক তৈরি হয়ে গেছে, তখন কি আর এনজাইম নতুন করে প্রোডাক্ট তৈরি করতে পারবে? তখন বিক্রিয়ার হার কমে যাবে। তাহলে প্রোডাক্ট বেশি হয়ে গেলে এনজাইমের কাজ করার ক্ষমতা কমে, আর সাবস্ট্রেট বেশি হয়ে গেলে তখন এনজাইমের কাজ করার ক্ষমতা বাড়ে। ক্লিয়ার? আমরা তো এটাই পড়তেছি যে এনজাইমকে কে কিভাবে প্রভাবিত করে, প্রভাবক, কে বাড়ায় দেয় কে কমায় দেয়। লাস্ট একটা জিনিস মনে রাখা লাগবে, কিছু কিছু যৌগ, কিছু কিছু যৌগ বা কিছু কিছু মৌল এনজাইমের ক্ষমতা বাড়ায় দেয়, আর কিছু কিছু মৌল এনজাইমের ক্ষমতা কমায় দেয়। বইয়ে দেখবা লেখা আছে, পাও নাই? হ্যাঁ, এই তো, হ্যাঁ দিব ইনশাআল্লাহ। কানা মামা বাড়ায় আর কুজো আপা কমায়। তো এমনিই তো বোঝা যায় যে কানা মামা ভালো জিনিস না, আমরা তো পড়েই আসছি নাই মামার চেয়ে কানা মামা ভালো, তাহলে কানা মামা তো এনজাইমের ক্ষমতা বাড়ায় দিবে। আর কুজো আপা তো বোঝাই যাচ্ছে যে সমস্যা আছে, তো বিয়ে শাদী হবে না কুজো আপা থাকলে, তাই না? তো কুজো আপা কমায়। তো কানা মানে দেখো বই কি দেয়া আছে, নিজেরা একবার দেখে নাও। কানা মানে কোবাল্ট, আর না মানে হলো নিকেল, পাও নাই? মাতে ম্যাগনেসিয়াম আর মাতে ম্যাঙ্গানিজ, এনজাইমের প্রভাবকের মধ্যে দেখবা লেখা আছে। কানা মামা মানে কোবাল্ট, নিকেল, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এইগুলো এনজাইমের ক্ষমতা বাড়ায় দেয়। আর কুজো আপা, কুতে কপার, জো মানে হইলো জিঙ্ক, আর আ মানে হইলো এজি বা সিলভার, এই কয়েকটা এনজাইমের কাজের ক্ষমতা কমায় দেয়। এখানে অনেক এমসিকিউ আছে, কিন্তু আমি যে জিনিসগুলো বলছি একসঙ্গে দেখলে মাথা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু তোমরা পরে আবার বাসায় যে ভিডিও দেখতে পারো, পজ করে করে ধীরে 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 দেখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে তো আরো ভালো, টাইম কম লাগে ডাবল ভিডিও দেখলে। এই কয়েকটাই ছিল প্রভাবক। হ্যাঁ, এখন লাস্টে কয়েকটা এমসিকিউ শুধু দাগায় নিয়ে আজকে ছুটি। দেখো এনজাইমের ব্যবহার আছে, এইগুলো না, একদম লাস্টে এনজাইমের ব্যবহার আছে, পাইছো কি? ব্যবহারিক জীবনে এনজাইমের প্রয়োগ বা গুরুত্ব, এই প্যারা
ব্যবহারিক জীবনে এনজাইমের প্রয়োগ বা গুরুত্ব পাইছো? দেখো, ফলের রস তৈরিতে ব্যবহার করা হয় পেকটিন এনজাইম। আমরা মনে রাখবো ফল পাকলে রস তৈরি করা হয় না, যেহেতু ফল পাকলে রস তৈরি করা হয় এই জন্য পেকটিন এনজাইম লাগে। পেকটিন মানেই পাকা, বোঝা যাচ্ছে, পাকা ফলে তো রস তৈরি করা হয়, তাই না? কাঁচা ফলে তো রস তৈরি করা হয় না। তারপর পনির তৈরিতে পনিরের রাষ্ট্রের র আছে, তাই রেনিন ব্যবহার করা হয়। তাইছো? তাহলে ফলের রস তৈরিতে ব্যবহার করা হয় পেকটিন, যেহেতু ফল পাকলে রস হয়, এইভাবে মনে রাখবো। তারপর পনির তৈরিতে পনিরের লাস্টের র আছে, সেই জন্য রেনিন। তারপর কি আছে লেখা আছে, আমেরিকার ডাক্তার জোসেফ স্পিনা নামে একজন ডাক্তার চোখের ছানির অস্ত্রোপচার করতে একটা এনজাইম ব্যবহার করেছিল। আমরা মনে রাখবো চোখের ছানির অস্ত্রোপচারে যে এনজাইম ব্যবহার করা হয়, চোখ দিয়ে মানুষ কি করে, চোখ টিপ দেয় না? মানে আমি দেই না, তোমরা তো দেও মাঝে মাঝে, তোমরাও দাও না চোখ টিপ? আমি তো জানি তোমরা সবাই তো এই কাজই করো নাকি। আচ্ছা, তুমি ভালো ছেলে, কিন্তু মানুষ তো চোখ টিপ দেয়, তুমি না দিলেও অনেকে দেয়। তো মনে রাখবো চোখ যেহেতু টিপ দেওয়া হয়, সেই জন্য চোখের অস্ত্রোপচারে ট্রিপসিন ব্যবহার করা হয়। ট্রিপসিন দাগায় ফেলো, চোখের অস্ত্রোপচারে ট্রিপসিন, দরকার হলে টিপ লিখে রাখো। তাইছো? তারপর কাগজ শিল্পে কাগজে কি থাকে? সেলুলোজ থাকে। তো সেলুলোজের উপরে যে এনজাইম কাজ করবে তার নাম কি হবে? সেলুলেজ। তাহলে মনে রাখা লাগবে কাগজ শিল্পে সেলুলেজ ব্যবহার হয়, এই সোজা হিসাব। তাহলে এইভাবে এই জিনিসগুলো আমরা মনে রাখবো। হ্যাঁ, ভুলে গেলে পরে আবার আমাকে জিজ্ঞেস করে নিও দরকার হলে। এই তো মোটামুটি, এখানে তো আর কিছু নাই। এই তাও নাই। আচ্ছা, তাহলে এই কয়েকটা জিনিস মনে রাখবো আমরা। ফল পাকলে পেকটিন, তারপরে পনির র আছে তাই রেনিন, চোখ টিপ পারে তাই ট্রিপসিন, আর কাগজে সেলুলোজ থাকে তাই সেলুলেজ এনজাইম লাগে। তাহলে এর পরের দিন তোমাদের কোষ রসায়ন পরীক্ষা পুরাটা, না হলে পুরা বলতে তোমরা তো কার্বোহাইড্রেট পরীক্ষা দিয়ে দিছো, তাই না? কার্বোহাইড্রেট